নির্বাচন কেন হবে না, কে ঠেকাবে? নির্বাচনের আর খুব বেশি দেরি নাই। আজকে 7 জানুয়ারি কথা বলছি, এক মাসের কয়েকদিন। এখনো কিছু কিছু জায়গা থেকে আওয়াজ আসছে, বিশেষ করে এটা বলতে পারেন যে আওয়ামী লীগ পন্থী, আওয়ামী লীগ শিবিরে আলাপ আছে যে নির্বাচন হচ্ছে না, এই তফসিলে নির্বাচন হচ্ছে না। কিন্তু ভাই, বাস্তবতা এবং সত্য হচ্ছে, সত্যর চেয়েও সত্য, নির্বাচনটা কিন্তু হয়ে যাচ্ছে। গত 1.5 বছর ধরে আমরা এটা সেটা অনেক কিছু শুনেছি, দেখেছি, সম্ভাবনার কথাও দেখেছি, সম্ভাবনার কথাও বলেছি যে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে, একতরফা একপাক্ষিক নির্বাচন হবে না। বিভিন্ন পক্ষ থেকে এই নির্বাচন, একপাক্ষিক নির্বাচনের বিরুদ্ধে কথাও শুনেছি। দায়িত্বশীল পক্ষ থেকে যেখান থেকে নির্বাচন না হয় এমন ব্যবস্থা নিতে পারে, সেসব জায়গা থেকেও আমরা শুনেছি, ইনক্লুসিভ নির্বাচনের কথাও শুনেছি। কিন্তু নির্মম বাস্তবতা হলো যে আসলে নির্বাচনটা হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও বলতে হয় যে নির্বাচন হবে না। যারা বলছেন যে নির্বাচনটা, আমি আগেও বলেছি, আবারও বলছি, নির্বাচনটা ঠেকিয়ে দেবে কে? ঠেকানোর কি কোনো পক্ষ, কোনো দৃশ্যমান পক্ষ আপনি এখন পর্যন্ত 1 মাস মাত্র আছে দেখতে পেয়েছেন? আপনি যদি ভেতরেও ঢোকেন, এমনি ওপেন উইন্ডোয় আপনি দেখছেন, তাকিয়ে আছেন, কিন্তু একদম ভেতরে যদি ঢোকেন, উইন্ডোর ভেতরে যদি অন্দরমহলে গিয়ে ঢোকেন, নির্বাচন হচ্ছে না এমন কোনো আলামত কি আছে? নেই। সোজা কথা, নির্বাচনটা হয়ে যাচ্ছে যে, এতে কোনো সন্দেহ নাই। তবে একটা জায়গায় সন্দেহ আছে, কারণ গত পরশু সোমবারও দলের শীর্ষ নেতা শফিকুর রহমানের নেতৃত্বে জামাতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক বৈঠকে নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই, এমনটা বলা হয়েছে। সোজা ভাষায়, জামাত একটা উইন্ডো, একাধিক উইন্ডো, 3টা উইন্ডো, 4টা উইন্ডো ওপেন রেখেছে যে নির্বাচন প্রয়োজনে হবে না। কেন হবে না? যদি না জামাত নির্বাচন পরবর্তী সময়ে যে সরকারটি গঠিত হবে, সেই সরকারের ভাগবটার অংশী না হয়। আমি এই কথাগুলো আগেও বলেছি, বারবার বলছি, নির্বাচন ঠেকিয়ে দেওয়ার মতো এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নেই। আওয়ামী লীগ নেই এই মুহূর্তে, অন্তত পক্ষে আওয়ামী লীগ নেই। 1.5 বছরেও বাংলাদেশে একটা কিছু করবার মতো ক্ষমতা অর্জন করেনি, অথচ বাংলাদেশ আওয়ামী লীগকে চাইছে। বাংলাদেশের এই দুর্গতিপূর্ণ পরিস্থিতিতে আওয়ামী লীগকে চাইছে, কিন্তু সাংগঠনিকভাবে এতটাই করুণ অবস্থা, দেশে হতাশা তৈরি হয়েছে, কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। আওয়ামী লীগের কতজন দেশের বাইরে চলে গেছেন? সবাই তো আওয়ামী লীগের দেশে আছেন, তাদের মধ্যে হতাশা তৈরি হয়ে গেছে। এবং যারা আওয়ামী লীগকে সাপোর্ট করবে, সহযোগিতা করবে, আমি যদি বৈশ্বিক গোষ্ঠীর কথা বলি, আন্তর্জাতিক গোষ্ঠীর কথা বলি, যে সব দলের অংশগ্রহণে বাংলাদেশের মাটিতে নির্বাচন হতে হবে। কিন্তু সব দল যে আওয়ামী লীগ, সব দলের প্রধান দল হচ্ছে আওয়ামী লীগ। যারা নাই নির্বাচনে, তাদের প্রধান দল আওয়ামী লীগ, আওয়ামী লীগের 14 দল। সেই আওয়ামী লীগ তো সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়ে নেই। 1.5 বছরের এখন পর্যন্ত যে কর্মকাণ্ড, যে বডি ল্যাঙ্গুয়েজ, আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না। আদৌ কবে খুঁজে পাওয়া যাবে? আজকে যদি 7 জানুয়ারি আপনি আওয়ামী লীগের কর্মকাণ্ড বিশ্লেষণ করেন, শুধু হতাশায় খুঁজে পাবেন। সেই জায়গা থেকে আওয়ামী লীগ নির্বাচন ঠেকিয়ে দেবে, এটি তো হবে না। সেনাবাহিনী ঠেকাবে? সেনাবাহিনী আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চাইবে? সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের এ ধরনের লক্ষণ এই মুহূর্তে নেই। হ্যাঁ, একটা পক্ষ চায় যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক, কিন্তু সেই পক্ষটা যদি জিম্মি হয়ে যায়, কদিন আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, গাছের পাতাও আওয়ামী লীগ জয় বাংলা করতে, এখন তো সব বিএনপি করছে। যাই হোক, নির্বাচন একমাত্র বিএনপি এবং জামাত নিজেরা নিজেদের মধ্যে কনফ্লিক্ট তৈরি করে যদি ঠেকিয়ে দেয়, তাহলেই সম্ভব। এছাড়া নির্বাচন যে হয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই।
আমি আগেও বলেছি, আবারও বলছি যে নিজেরা ফাটাফাটি করেই নির্বাচনটা বন্ধ হতে পারে। গত সোমবার জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক পরবর্তী সময়ে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জামাত। সেখানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি দলদাস সরকারি কর্মকর্তা, প্রশাসনের নিরপেক্ষতা ইত্যাদি বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিস্তারিত বিবৃতিতে বলা হয়েছে, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে। এই অবস্থায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ উন্নতির বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে। এই বিবৃতি, এই বৈঠক যেটি বলুন না কেন, এটি সরকারের এবং যাদেরকে দেখা যাচ্ছে যে ক্ষমতায় বসানো, তাদের উপরে একটা প্রচ্ছন্ন চাপ রাখবার জন্য। আমি কদিন আগেও বলেছিলাম যে একটা মৃত্যু জামাতের হিসাব নিকাশ কিন্তু পাল্টে দিয়েছে। এই পাল্টে দেওয়া থেকে জামাত কদিন আগেও আশা করেছিল যে এককভাবে তাদের যে একটা জোট আছে, 10 দলীয় জোট, সেই জোটের নেতৃত্বে জামাত ক্ষমতায় যাবে। কিন্তু ক্ষমতার হিসাব, বিশেষ করে খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময় এবং তারেক রহমানের দেশে ফেরা পরবর্তী সময় হিসেবটা কিন্তু পাল্টে গেছে। যার দরুন একপাক্ষিক বা একতরফা একটি বৃহৎ অংশ 50% জনগোষ্ঠীকে বাদ রেখে যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনেও ক্ষমতা মোটামুটি বিএনপির দিকে এমনটাই জামাতও মনে করছে। যার দরুন জামাত ইতিমধ্যে খালেদা জিয়ার জানাজার দিন থেকে জামাত আমির শফিকুর রহমান সুর তুলেছেন যে আগামী 5 বছর অন্তত পক্ষে একটা ঐক্যের সরকার হোক। খালেদা জিয়ার জানাজার দিন জামাত আমির রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে এটি বলেছিলেন। পরে একদিন পরে জামাত আমির তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করেও একই বার্তা দিয়েছেন। শুধু জামাত আমির নয়, জামাতের শিবির ডাকসু নেতারা তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। অর্থাৎ তারা বুঝতে পারছেন যে ক্ষমতা তারেক রহমানের হাতে তুলে দেওয়ার একটা ব্যবস্থা সব পক্ষ করছে, প্রশাসন, পুলিশ, আর্মি সব পক্ষ করছে। সেই জায়গা থেকে তাদেরকে ক্ষমতার ভাগ দিতে হবে, সোজা কথা। এই ভাগ দেওয়ার দাবি থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে এমন দাবি তুলেছেন শফিকুর রহমান, তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে এমন দাবি করেছেন এবং গত পরশু বৈঠকে এই যে বিবৃতি দিয়েছে যে নির্বাচনের অবাধ এবং সুষ্ঠু পরিবেশ নেই। কেন? এখন পর্যন্ত বিএনপির কাছ থেকে জামাত সিগন্যাল পায়নি যে আমরা নির্বাচনের পরে ঐক্যের সরকার করব। এই সিগন্যাল পাওয়ার জন্যই বলা যায় যে একটা চাপ রাখা, সরকারের উপর চাপ। যদিও এই সরকারটা জামাত নিয়ন্ত্রিত সরকার, সরকারের উপর একটা চাপ এবং বিএনপির উপর একটা চাপ। এই চাপ যে নির্বাচনের পরিবেশ নেই, এই কথা বলার ফলে বিএনপির মধ্যে যাতে একটা কাপাকাপি হয়, তারেক রহমানের মধ্যে যেন মনে হয় যে জামাত তো নির্বাচনে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই জন্য জামাতকে মোটামুটি একটা আশ্বাস দেওয়া যে আমরা নির্বাচন পরবর্তী সময়ে শফিকুর রহমানের বা জামাতের যে চাওয়া, নির্বাচন পরবর্তী সময়ে সরকার গঠনের, মন্ত্রী পরিষদ গঠনের আগে এক জায়গায় বসে সিদ্ধান্ত নেব, এমন একটা জোরালো আশ্বাস দেওয়া যে জামাতকে সাথে নেওয়া হবে। এখনো পর্যন্ত চূড়ান্ত সিগন্যাল জামাত পায়নি। পেলেই, পাওয়ার সাথে সাথে নির্বাচনটা হয়ে যাবে এবং আলটিমেটলি পাবে, এটি মনে হয় যে জামাত এটি পাবে। এবং মন্ত্রী পরিষদে বিএনপি নেবে কিনা এটাও একটা ব্যাপার। কারণটা হচ্ছে বিএনপি বা আজকে তারেক রহমান দেশে এসেছেন শুধু তার নিজের ইচ্ছায় নয়, কিন্তু আপনারা তারেক রহমানের আজ থেকে 40 দিন আগেও তারেক রহমান দেশে আসবেন কিনা, আসতে পারবেন কিনা অনিশ্চয়তা ছিলেন। তিনি নিজে জানিয়েছিলেন দেশে আসাটা কিন্তু তার একক নিয়ন্ত্রণাধীন নয়, এটি সেই সময় তিনি নিজে জানিয়েছিলেন। তাহলে বুঝুন যে এর নিয়ন্ত্রণ কোথায়। এই যাদের হাতে নিয়ন্ত্রণ, তারা জামাতকে সাথে নিয়ে মন্ত্রিসভা গঠন করুক এটি চাইবে না। আবার
জামাত যদি মন্ত্রিসভায় না আসতে পারে তাহলে কিন্তু তারেক রহমানের পক্ষে দেশ চালানো কঠিন হয়ে যাবে। আপাতত যদি আশ্বাস দিয়েও দেয় যে ঠিক আছে আমরা নির্বাচনের পরে বসবো, নির্বাচনটা হয়ে গেল, মন্ত্রিপরিষদ গঠিত হলো এবং তারেক রহমানের মন্ত্রিপরিষদে জামাত অংশ হলো না, তাহলে এই যে আজকে যে সারা বাংলাদেশে দখলদারিত্ব কায়েম করেছে, এই দখলদারিত্ব থেকে জামাতের পিছু হতে হবে। জামাত কি এটা চাইবে? চাইবে না। যখন জবরদস্তি করা হবে জামাতের উপর, তখন পরিস্থিতি কিন্তু ভিন্ন হয়ে যাবে। কাউকে লাগবে না, আওয়ামী লীগ এরকম যে সাইড লাইন আছে সাইড লাইনে থাকবে, জামাতই উত্তপ্ত করে ছাড়বে পরিস্থিতি। তখন তারেক রহমানের জন্য দেশ চালানো কঠিন হয়ে যাবে এবং তখন কি করতে হবে? অ্যাকশনে যেতে হবে, জামায়াতের বিরুদ্ধে অ্যাকশনে, এবং অ্যাকশনে যেতে গিয়ে আরো তটস্থ করে মারবে। এবং অন্যদিকে চাপ আছে, আন্তর্জাতিক চাপ আছে, অন্যদিকে যদি আওয়ামী লীগকে উন্মুক্ত করে না দেয় তাহলে সত্যিকার অর্থে সবকিছু মিলে তারেক রহমানের দেশ চালানো কঠিন হবে। নির্বাচনটা হয়ে যাবে, আমরা বলছি যে নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচিত সরকার কতদিন দেশ চালাবে এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কয়েক মাসের বেশি মনে হয় চালাতে পারবে না। কারণটা হচ্ছে বহুমুখী চ্যালেঞ্জ আছে। যাদের প্রেসক্রিপশনে তারেক রহমান এসছে, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী যদি তারেক রহমান কাজ না করেন তাহলে তিনি দেশ চালাতে পারবেন না। আবার তাদের প্রেসক্রিপশন উপেক্ষা করে যদি জামাতকে সঙ্গে নেন তিনি দেশ চালাতে পারবেন না। অর্থাৎ সংকট চারিদিক দিয়ে, সংকট, উভয় সংকট। এই সব সংকট মোকাবেলা করে দেশ কিভাবে চলবে সেটি একটা বিষয়। তবে কথা বলতেই পারি, সবশেষ কথা বলতেই পারি যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, যে কোনো ভাবে হোক আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ দেখছি না। আমি একেবারে কাছাকাছি পর্যায়ে গিয়ে আপনাকে বলতে চাই, যেমন আমি জানেন যে আমার যখন যে ইনফরমেশন আমি পাই, আমার যে সোর্সের কাছ থেকে পাই, সেই ইনফরমেশন ওভারের উপর ওভার শিওর না হলে আমি কখনোই আপনাদের সামনে কথা বলি না। আমার বদ্ধমূল ধারণা, একান্তই আমার ব্যক্তিগত ধারণা এবং আমার সোর্সের বিভিন্ন ইকুয়েশন যা বলে সেই ইকুয়েশন মিলিয়ে যেই তফসিল ঘোষণা হয়েছে সেই তফসিল অনুযায়ী 12ই ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশে বহু দুঃস্বপ্ন, বহু দূর বাকি, বহু দূর কাবাদ, সোজা বাংলায়। এটা মনে করবেন না যে দিল্লি থেকে গৌতম লাহিড়ী বলেছে বলে, বা এটা মনে করবেন না যে আমাদের সাংবাদিক যেমন মঞ্জু আলম পান্না তিনি যুক্তি দিয়ে বলেন, বা আরো কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেন। রাজনৈতিক নেতৃবৃন্দকে যে আমরা প্রশ্ন করি, আপনারা দেখেছেন তারা কেউ কিন্তু সরাসরি কনফিডেন্টলি উত্তর দেয় না। যদিও আমাদের আলোচকদের মধ্যে মেজর আখতারুজ্জামান রঞ্জন তিনি বলেন নির্বাচন হচ্ছে। আমি আপনাদেরকে শুধু ধরিয়ে দিতে চাই, একটা নির্বাচনের যা যা মেকানিজম, সেই মেকানিজমের কোনোটা কি কাজ করছে? এই যে ইলেকশন কমিশন, সে স্যাটিসফাই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে? এই বাংলাদেশের সরকারি অংশ, বিরোধী অংশ, রাজনৈতিক দল কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে এই দেশে এখন একটা ইলেকশন করার মতন আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে? এই দেশের রাজনৈতিক পরিস্থিতি আছে, এই দেশে যারা আছে তাদের মধ্যে ভেতর ভেতর ভাগাভাগির আলাপ, কিন্তু সেই ভাগাভাগির স্বার্থে পিঠা ভাগাভাগিতে টানাটানি পড়ছে। ফলে রাজনৈতিক অংশের মধ্যে আমি গতকাল বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গায় কথা বলে যা বুঝতে পেরেছি, ইলেকশন না হওয়ার জন্যই দেশের ভেতরে যে রাজনৈতিক অংশগুলো আছে তাদের মধ্যে যদি একজন ইলেকশন চায় তো 5 জন ইলেকশন চায় না। আর এই সরকারের কথা বলাই বাহুল্য, এটা ছাইরা দেমাগ কাইন্দাবাচি অবস্থা। বর্তমান ডক্টর ইউনূস সরকার, সে এখন না ঘাড়কা না ঘাটকা, চোখে মুখে সরিষা ফুল দেখছে। আসুন আন্তর্জাতিক প্রেক্ষাপটের দিকে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমরা অনেক আগেই বলেছি, কমনওয়েলথ, IRI তারা এই ফালতু টাইপের নির্বাচনের পক্ষে না। বাংলাদেশের জনগণ যেরকম ফালতু নির্বাচন দেখতে দেখতে বিরক্ত, তারা 26-এ বাংলাদেশে কোনো ফালতু নির্বাচন, 24-এর নির্বাচন, 18-র নির্বাচন, 14-র নির্বাচনের মতন ভুয়া নির্বাচন দেখতে চায় না। যে কারণে কোনো ভাইব্রেশন নাই সারা দেশে, নির্বাচনের কোনো তাপ, কোনো উত্তাপ বাংলাদেশে নাই। ফলে ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে সোজা সাপটা ভারত এবং আমেরিকার অবস্থান এখন স্পষ্ট। আমেরিকান সিনেটে কথাবার্তা হচ্ছে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন তারা চায়, এবং আমেরিকার যত রকম মেকানিজম আছে আমরা আপনাদেরকে খুব স্পষ্ট জানিয়ে রাখি, নতুন মার্কিন রাষ্ট্রদূত আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে জয়েন করবেন। 10 থেকে 12 তারিখ নাগাদ তিনি বাংলাদেশে জয়েন করার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে স্পষ্ট জানা যাবে।
ভারতের অবস্থান ক্লিয়ার। ভারত কূটনৈতিক চ্যানেলে এবং অন্যান্য সকল চ্যানেলে সে প্রকাশ করেছে সে বাংলায় অংশগ্রহণমূলক নির্বাচন মানে আওয়ামী লীগ বিহীন নির্বাচন সে মেনে নেয় না এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। ফলে আকাশে বাতাসে এই আলাপ খুব জোরসোরে চলছে যে বাংলাদেশ একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পথেই যেতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং অংশগ্রহণমূলক নির্বাচন যদি না হয় তাহলে বাংলাদেশে পলিটিক্যাল স্টেবিলিটি আসবে না। সেই সময় আমার সামনে একটি খবর আছে, সেই খবরটার দিকে আপনাদেরকে একটু চোখ বুলিয়ে দিতে চাই, এর মধ্যে দিয়ে আমরা শেষ মীমাংসায় যাওয়ার চেষ্টা করব। সহিংসতা প্রাণহানি বাড়ছে, নির্বাচন আয়োজনে ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন কেন? খবরটা জেনতেন পত্রিকার রিপোর্ট না, টেবিলে বসে এই যেই সংবাদ মাধ্যমের রিপোর্টটা সে টেবিলে বসে গল্প সাজিয়ে দিলেই সে ছাপে না, সেটা হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং এজেন্সি বিবিসির রিপোর্ট। বিবিসির রিপোর্টার মুকিমুল আহসান তিনি লিখছেন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের আগে দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সহিংসতা, মব ভায়োলেন্স সহ বিভিন্ন ধরনের অপরাধ দেখা দিচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। সবশেষ গত সোমবার চট্টগ্রামের রাউজানের একজন যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। রাউজান যেভাবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, কে যাবে সেখানে ইলেকশন করতে? কক্সবাজারে একজন প্রার্থীকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়ার মতন ঘটনা সামনে আসছে। আমরা জানেন যে বিএনপির প্রার্থী, তাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। তারেক রহমান পর্যন্ত তার সঙ্গে কথা বলেছেন। গত মাসে তফসিল ঘোষণার পরদিনই ঢাকায় দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত হন ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদি। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা HRAS এর প্রতিবেদন বলছে গত বছর অর্থাৎ 2025 সালেই বাংলাদেশের 914টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, মানে হাজার খানেক রাজনৈতিক সহিংসতা ঘটেছে। এতে অন্তত 133 জন নিহত হয়েছে আর আহত হয়েছে 7,500 মানুষ। ডক্টর ইউনূসের কালে, তার জামানায় এমন পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু ও নির্বিঘ্নে করা যাবে সেই প্রশ্ন সামনে আসছে। জবাবে নির্বাচন কমিশন বলছে যে সব ঘটনা ঘটেছে তার সবগুলো রাজনৈতিক বা নির্বাচন কেন্দ্রিক সহিংসতা না। এই যে বিবিসি প্রশ্নটা তুলেছে যে এমন পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু ও নির্বিঘ্ন করা যাবে, মানে হচ্ছে যে নির্বাচনটা আসলে করা যাবে কিনা, এইটাই হয়তো বিবিসি স্পষ্ট করে বলতে পারে নাই। আর ইসি যেটা বলছে, এই আওয়ামী লীগের যেই ভুতুরে নির্বাচন, রাতের নির্বাচন, এই দামি নির্বাচন, সেসব নির্বাচনে সিইসিরা যা বলতো, ইলেকশন কমিশন যা বলতো, ঠিক সেই কথা। ধরো এগুলো কোনো বিষয়ই না। শরীফ ওসমান হাদি এগুলো দুই একটা বিচ্ছিন্ন ঘটনা বলেছে না, সিইসি নিজের মুখে বলেছে, তাজ্জব করে দিয়ে মানুষকে বলেছে। সহিংসতা থাকলে একটা বড় চ্যালেঞ্জ। 24 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের দিন সারা দেশে পুলিশ থানার অস্ত্র গুলি লুটের ঘটনা ঘটে। এসব অস্ত্রের কিছু উদ্ধার করা গেলেও এখন অনেক অস্ত্র উদ্ধার করা যায়নি। মঙ্গলবার চট্টগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানিয়েছেন লুট হওয়া যেসব অস্ত্রের 15% এবং 30% গুলি এখন উদ্ধার করা সম্ভব হয়নি। শতাংশে 15 এবং 30 মনে হবে 70% তো উদ্ধার হয়েছে, কিন্তু ওই 15 এবং 30% যা হয় সেটা সংখ্যা কিন্তু হাজারের উপরে এবং গুলির সংখ্যা অনেক হাজার। বিবিসি সাব হেডলাইন করেছে, আমি সেগুলো ধরে ধরে আলোচনা করতে চাই না। রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানির হিসাব তারা দাঁড় করিয়েছে, তারা সেসব তুলে ধরেছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি জানেন? ওসি সাহেব, এসপি সাহেবরা বিএনপির দিকে হেলে পড়েছেন এবং কেন্দ্রে আপনি গেলে পরে আপনার নিরাপত্তা যদি চান, আপনার নিরাপত্তা ওসি সাহেবরা কোন ভরসায় দিবে? তাহলে তো মাথায় থাকবে মবকারীদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে, কারণ মবকারীদের পক্ষে এই সরকার। এই যখন সিচুয়েশন, তখন বিবিসি রিপোর্টে কি করবে নির্বাচন কমিশন সেই প্রশ্ন তোলা হয়েছে। নির্বাচন কমিশন আদতে কিছু করবে না, পুতুল নাচের খেলা দেখাবে। ফলে আমি আপনাদেরকে এই কথাই বলতে চাই, বাংলাদেশের মানুষ, আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদেরকে অসংখ্যবার বলেছি যে আমার জাতীয় নির্বাচনে ভোট দেওয়া হয়নি এবং আমার মতন অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষ, কোটি কোটি সন্তান জাতীয় নির্বাচনে ভোট দেননি। তাদের ভোট দেওয়ার আগ্রহ মরে গেছিল। এই মরে যাওয়া আগ্রহ পুনর্জীবন করতে পারেনি। এই সময়ে বাংলাদেশের নির্বাচন কমিশন আমার এক অদ্ভুতরে বক্তব্য ছেড়েছে এবং সেই অদ্ভুতরে বক্তব্য হচ্ছে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এবারের ইলেকশনে আপনার লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরানো হবে। নির্বাচন কমিশনের থেকে বলা হচ্ছে যে এবারে নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা।
আমি শুধু বলবো যে এরা লাইনে তুলবে না। লাইনচ্যুত ট্রেন একসময় বাজেয়াপ্ত হয়ে ওই গোডাউনে চলে যায়, স্কার্প হিসেবে বিক্রি হয়ে যায়। এরা এই ট্রেনকে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার মতন যত বন্দোবস্ত দরকার সমস্ত বন্দোবস্ত করেছে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা। বুধবার আগারগাঁয়ে অনুষ্ঠানে তিনি বলেন, এনজিও ব্যুরো কার্যালয়ে 81টি সংস্থার মোর্চা অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এটার একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। যে লাইনচ্যুত, তার বক্তব্যটা আবার একটু বলি, যে এটা একটা লাইনচ্যুত একটি ট্রেনকে আবার লাইনে ফিরিয়ে এনে চালু করার মতো ন্যূনতম রিপেয়ার করে কিছু যন্ত্রাংশ বদলে অন্তত গতি দেওয়ার চেষ্টা। যদি আমরা এটা করতে পারি তাহলে এটাকেই আমরা পরে বড় সাফল্য হিসাবে ধরতে পারবো। এরকম বক্তৃতা এর আগে যে জেলখানা এখন যে আছেন হাবিবুল আওয়াল সহ সিএসিরা তারাও দিয়ে গেছেন। লাইনচ্যুত ট্রেনকে তারা জাস্ট স্কার্প হিসেবে বিক্রি করে দিচ্ছেন। এবার লাইনচ্যুত ট্রেনকে লাইনে তুলা না, স্কার্প হিসাবে বিক্রি করে দিচ্ছে এই দেশটাকে গহীন অন্ধকারের দিকে এবারের নির্বাচনটাকে টেনে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।